পানির ভিতরে নামতেই পরি মেয়েটাকে আমি কোলে তুলে নিলাম। সে ইচ্ছা করেই বোধহয় আমার কোলে উঠে এসেছে, সেমনটাই মনে হলো। তারপর একে অন্যের দিকে তাকিয়ে রইলাম বেশ খানিক্ষণ। দেখে মনে হচ্ছে যেন একে অন্যকে জনম জনম ধরে চিনি। ওকে আমার দেখতে ভালোই লাগছিল। তখন ওই ছোট্ট জিন ছেলেটা বলে উঠল যে, এক জায়গায় দাঁড়িয়ে আছেন কেন? আসেন, আপনারা তো এসে গোসল করতে নেমে গেলেন। জায়গাটা সুন্দর না? ফারহান তখন বলল, হ্যাঁ জায়গাটা তো বেশ সুন্দর, তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এখানে নিয়ে এসেছ। ফারহানকেও ওই ছোট্ট ছেলেটা জিন মনে করছে, আর লামিয়াকেও তো জিন মনে করার কিছু নেই, কারণ তার পিঠে বড় একটা ডানা রয়েছে, তাকে দেখতেই পরীর মতো লাগছে। তারা বেশ খানিক্ষণ সেখানে গোসল করলো। একটু বাদেই আকাশ কালো করে যেন বৃষ্টি নামতে শুরু করলো। তাদের যে বাহনটা আছে সেই বাহনটা ওইখানেই বেঁধে রাখা, এবং সেখানে তাদের জন্য খাবার রাখা হয়েছে, যে জন্তুটা ওই গাড়িটাকে চালিয়ে নিয়ে যায়। জন্তুটা পুরোপুরি ফিল হলে তারপর এখান থেকে যাবে। দেখে মনে হচ্ছে এই জায়গাটা বেশ নিরাপদ, এবং এইখান থেকে খুব দ্রুত চলে যাওয়া যাবে না। তারপর তারা সেখান থেকে উঠে সামনের দিকে আসলো। ফারহানের ততক্ষণে প্রায় সর্দি লেগে গিয়েছে এবং বৃষ্টি অনেকটা জোরে এসেছে। সেখান থেকে খুব দ্রুত গতিতে তারা বাড়ির দিকে চলে আসলো, কারণ বৃষ্টি তখন খুব দ্রুত গতিতে নামতে শুরু করেছে, বজ্রপাত হতে শুরু করেছে। সেই মহিলাটি ফারহান এবং লামিয়াকে বলল, তোমরা ভেতরে আসো, বাইরে এরকম ভিজছ কেন? কাক ভেজা ভিজে গিয়েছ, তোমাদের কাপড় পরিবর্তন করতে হবে, এরকম অবস্থা কেন? তখন সেখানে থাকা যে ইয়াং জিন লোকটি, মানে হচ্ছে এই বাড়ির যে বড় ছেলে, সে কাছ থেকে ফেরার পর সে বলল, মা এরা কারা? তখন সে জিন মহিলাটা বলল, এরা আমাদের অতিথি, যাওয়ার সময় বিপদে পড়েছে, ওদের সাহায্য করো। তারপর মহিলাটা সেই পরিমেয়েটাকে ওইখান থেকে নিয়ে গেল, লামিয়াকে নিয়ে গেল ভেতরে, নিয়ে তাকে এক ধরনের অদ্ভুত কাপড় পরিয়ে দিল, যে কাপড়গুলোতে লামিয়ার প্রায় পিঠের অর্ধেকই দেখা যাচ্ছে, তার সাদা ধবধবে পিঠ এবং শরীরটা দেখা যাচ্ছে। এরা এই জাতীয় জামাকাপড়ই পরে, কারণ এরা গরিব জিন, এদের জামাকাপড় এবং সমস্ত কিছু স্বল্পতা নিশ্চয়ই অনেক বেশি। তারপর সেই জামাকাপড়গুলো সেখানে শুকাতে দিল। এই মহিলাটি মনে করেছে ফারহান এবং লামিয়া দুজনের স্বামী স্ত্রী, এবং ফারহানকে একটা অদ্ভুত জাতীয় পোশাক পরতে দেওয়া হলো, যেটা কিনা কানাচে করে ধুতির মতো করে পরতে হয়, সেটা সে পরে নিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি হতে শুরু করেছে। এই বৃষ্টির মধ্যে তাদের পাখিটা এবং গাড়িটা কি করছে কি জানে, তাদের সেই উড়ন্ত ঘোড়া পাখির মতো অদ্ভুত জিনিসটা নিশ্চয়ই সেখানে দাঁড়ায় ভিজছে। তখন লামিয়া বলল, ওইটা বলদের মতো, ভিজলে রোদে পুড়ে কোনো কিছুতেই ও কোনো কিছু করে না, ওকে শুধু খাবার দিতে হবে, তাহলেই ও অ্যাক্টিভ। তবে আমাদের এখনই বের হয়ে যাওয়া উচিত ছিল। এর বৃষ্টির মধ্যে কীভাবে যাব? এতক্ষণে নিশ্চয়ই ওর খাওয়া হয়ে গিয়েছে। ওইখান থেকে বেশ খানিকটা দূরে একটা গ্রাম রয়েছে, ওই গ্রামের জেনেরাও নাকি খারাপ, সেটাই ওই মহিলাটা বলল কি যে তোমরা এই দুজনে এদিক দিয়ে যাচ্ছ, এদিকে তো অনেক গ্রাম আছে, যেসব জেনেদের গ্রাম বেশ খারাপ। তোমাদের ভাগ্য ভালো যে আমাদের এখানে এসে তোমাদের গাড়িটা নষ্ট হয়েছিল। তোমরা কারা, আর কোন দিক দিয়ে কোথায় যাচ্ছ? তোমাদের এই বাহন কোত্থেকে নিয়ে আসছো? সাধারণত এরকম বাহন কোনো বড় উচ্চবর্গীয় ঘরের লোকজন নিয়ে ব্যবহার করে। বাহনের কথা বলতে এই মহিলাটি তাদেরকে আরও বেশি আপ্যায়ন করতে শুরু করলো, মনে করলো বেশ বড় ঘরের কোনো মেয়ে ছেলে। সেই ছোট্ট জিন ছেলেটা বলল, ওদের কাপড় চোপড়গুলো আমরা শুকিয়ে নিয়ে আসি, ওই দূরে ওইখানে বৃষ্টি হচ্ছে না, ওইখানে ঝলমলে রোদ আছে। ছোট ছেলেটা সেই ভিজে কাপড়গুলো নিয়ে সেদিকে চলে গেল শুকানোর জন্য। রোদের তেজ বেশ তীব্র আছে, খুব দ্রুত শুকিয়ে যাবে, তাই বলে সেই ছোট্ট ছেলেটা কাপড়গুলো নিয়ে ওদিকে চলে গেল। লামিয়ার কাছে একটা থলেতে বেশ কিছু মোহর ছিল, সে ভেবেছিল এগুলো সে যাত্রাপথে ব্যবহার করবে, কিন্তু পরবর্তীতে চিন্তা করলো এগুলো ওনাদেরকে দিয়ে দেওয়া উচিত। তাই বলেই সে সেই জিন মহিলাটার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নিন, এগুলো আপনাদের জন্য, আমার কাছে ছিল, তবে এগুলোর আমার কোনো প্রয়োজন নেই। মহিলাটি বলল, না না মা, এটা কি করছেন আপনি? আমার কোনো দরকার নেই এটার, আপনি এটা নিয়ে যান, আমরা এমনিতেই ভালো আছি। লামিয়া এবং ফারহান জোর করে তাকে সেই মোহরগুলো দিয়ে দিল, বলল কি যে এগুলো রাখুন, আপনাদের কাজে লাগবে। কোনোভাবেই সে নিতে রাজি না, কিন্তু লামিয়া তাকে অনেক জোর জবরদস্তি করে দিয়ে দিল। দুপুরবেলা তাদের জন্য অদ্ভুত ধরনের খাবারের আয়োজন করা হলো, কিন্তু এখানে যা যা রান্না করা হয়েছে তা লামিয়া খেতে পারবে, কিন্তু ফারহান খেতে পারবে না, কারণ এই খাবারগুলো হয়তো জিনেদের খাবার যোগ্য, মানুষের খাবার যোগ্য না। কয়েকটা মিষ্টি এবং একটু কি মাংস জাতীয় কিছু রান্না করেছিল, সেটা একটু খেতে ভালো লাগছিল, সেগুলোই ফারহান খেলো। তখনও বৃষ্টির তোড় কোনোভাবেই কমেনি। দুপুরবেলা একদম
খাওয়া শেষে তাদের শরীর ম্যাচ ম্যাচ করছিল। সেই মহিলাটি একটা রুমে ফারহান এবং লামিয়াকে থাকতে দিল। লামিয়া তখন বলল, আমার একটু ঘুম ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমাতে গেলাম, ঠিক আছে, তোমরা থাকো এখানে। তাই বলে সে চলে গেল বিছানার উপর। বিছানাটা একটু ভালো ছিল, সম্ভবত নতুন কোনো কিছু পেড়ে দিয়েছে, এবং সেখানে গিয়ে লামিয়া একদম টানটান হয়ে শুয়ে পড়ল। তারপর বলল, কি দেখছো? তুমি যাও বাইরে গিয়ে বসে থাকো, এখানে কেন আসছো? এখানে আমি ঘুমাবো, তুমি বাইরে গিয়ে একটু রেস্ট করো, যদি যাওয়ার সময় হয় বৃষ্টি থামে তাহলে আমাকে জানিও। ফারহান তখন বাইরে এসে একটা চেয়ারের উপর বসলো। তারপর লামিয়া খানিকক্ষণ বাদে উকি দিয়ে বলল, কিছু তোমাকে বকেছি বলে রাগ করোনি তো? আসলে এমনিতেই মজা করেছি, তুমি আসো ভেতরে এসে এখানে বসো, তুমি চাইলে আমার পাশেও শুয়ে থাকতে পারো, তাতে কোনো সমস্যা নেই। মহিলাটি কি সন্দেহ করছে, তাই না? মনে করছে যে আমরা দুজন স্বামী স্ত্রী, বর বউ, তাই না? তাই বলে সে হেসে দিল। হেসে দিয়ে সে কাত হয়ে জানালার দিকে তাকিয়ে বাইরের দিকে তাকিয়ে শুয়ে পড়ল। খানিকক্ষণ বাদে সে ঘুমিয়ে পড়েছে। তার কাপড়গুলো ওলটপালট হয়ে গিয়েছে। ফারহান সেটা দেখে যেন নিজের চোখকে আর ধরে রাখতে পারল না। সে সঙ্গে সঙ্গেই সেখান থেকে বেরিয়ে আসতে চাইল, কিন্তু অন্য কেউ আসলেও তো তার ওলটপালট কাপড় দেখে ফেলবে। সে তার চোখটাকে অল্প একটু ঝাপসা করে তার বুকের ওপর কাপড়টা টেনে দিল এবং নিজের অংশ থেকেও কাপড়টা নিচের দিকে দিয়ে দিল। মেয়েটা একদম বাচ্চাদের মতো কেমন করে যেন, সব কিছুতেই যেন তার বাচ্চামো। ফারহান তখন সেখান থেকে বেরিয়ে আসলো। ও ঘুমোচ্ছে, আরাম করে ঘুমোক, আর আমাকে দেখে যদি অস্বস্তি বোধ করে। ওর সমস্ত কিছুই ফারহানের খুব ভালো লাগতে শুরু করলো। সেই শুরুর দিন থেকেই, যেদিন থেকে ওকে দেখেছে সেদিন থেকেই ফারহান ওর প্রতি একটা অন্যরকম আনন্দ এবং ভালো লাগা কাজ করে। কি অদ্ভুত সুন্দর এই মেয়েটি, প্রাণবন্ত, সব মিলিয়ে তার প্রতি যেন অন্যরকম একটা অনুভূতি কাজ করে। এটা কিসের অনুভূতি তার? সত্যিই তার আসলে তাকে এত বেশি ভালো লাগছে কিসের জন্য? ফারহান বাইরে এসে বসে রইল। খানিকক্ষণ বাদে উকি দিয়ে সে লামিয়াকে দেখতে লাগলো। লামিয়া আসলে খুব সুন্দর, ঘুমন্ত অবস্থায় তাকে অদ্ভুত সুন্দর লাগে। তার শরীরের হাত অনেকখানি বের হয়ে আছে, গলা এবং বুকের অনেক অংশ বের হয়ে আছে। সেগুলো ফারহান দূর থেকে দাঁড়িয়ে দেখছে, কিন্তু সেটা তার কাছে ভালো লাগছে না। তাই সে দরজাটা টেনে দিয়ে সামনে চলে গেল। সামনে সে বসে বৃষ্টি দেখছিল। বেশ খানিকক্ষণ পর বৃষ্টির ঝাড়টা অনেকটা থামলো। তখন প্রায় বিকেল হয়ে এসেছে। ওই সময় একজন লোক ঘরের ভিতর প্রবেশ করলো। ফারহানকে দেখে এসে সঙ্গে সঙ্গে অবাক হয়ে গেল। ঘরের ভিতর তখন সেই মহিলাটা ছিল না। ফারহানকে দেখে সেই লোকটি ঠেসে ধরলো, বলল, কি যে তুমি কে এবং আমার ঘরে? সঙ্গে সঙ্গে লামিয়া দৌড়ে আসলো। দৌড়ে এসে সেই লোকটির দিকে তাকালো। তখন লামিয়াকে দেখে সে মনে করলো সে সত্যি সত্যিই একটা পরী, আর এই লোকটা, একে তো একটা মানুষের মতো মনে হচ্ছে। ওই লোকটা বেশ অভিজ্ঞশালী লোক। তখন সে বলল, কি যে তুমি কে, আর একজন মানুষ হয়ে এখানে কিভাবে এসেছো? তখন ওই সময়ে ওইখানে চলে আসলো সেই মহিলাটি, এসে বলল, আরও কি করছো? ওরা আমাদের অতিথি, আজকে আমাদের এখানে এসেছে, এই বৃষ্টিতে একটা বিপদে পড়েছে, এই জন্য। তখন সেই লোকটি সঙ্গে সঙ্গে চিনে ফেলল যে আপনি নিশ্চয়ই অমক রাজার ছেলে। তখন ফারহান বলল, না, আমি একজন মানুষ, উনি হচ্ছে অমক রাজার মেয়ে, আপনি যে রাজার কথা বললেন। তখনই সেই লোকটি হাঁটু কেটে বসে পড়ল, বলল, যে আমাকে মাফ করে দেন, আমি চিনতে পারিনি। বাইরে আপনাদের গাড়িটা দেখে বুঝতে পেরেছি যে আপনারা এখানে এসেছেন, কারণ ওই গাড়িতে যে সিল দেওয়া আর যে পক্ষীরাজ ঘোড়া রয়েছে, এটা ওই রাজার দরবার ছাড়া আর কোথাও হতে পারে না। আমি সেটা দেখে এসেছি, কিন্তু আপনারা যে আমাদের এখানে আসবেন সত্যি আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিবেন। ফারহান তখন বলল, আরে কি করছেন, আমি আপনাদের বাড়ির মেহমান, আপনি আমাকে এতখানি সম্মান দিয়ে এখানে রেখেছেন, সেটাই অনেক কিছু, আপনি এইসব বলবেন না দয়া করে। লামিয়া তখন কাছে গিয়ে সে বলল, কি যে হ্যাঁ, আমরা খুবই সাদাসিধে, আর আপনাদের এখানে আশ্রয় নিতে পেরে আমাদের কাছে খুব ভালো লাগছে। এখন আমরা তাহলে উঠি। ওই ছেলেটা তার কাপড় চোপড় নিয়ে তখন ফিরে চলে এসেছে। কাপড়গুলো তখন শুকিয়ে গিয়েছে। লামিয়া সেই কাপড়গুলো ভেতরে গিয়ে পড়ে আসলো। তার সেই কাপড় দেখে এবার সত্যি সত্যিই লোকটি চিনে ফেলল যে এই হচ্ছে অমুক রাজার রাজকন্যা এবং একমাত্র মেয়ে, যে কিনা এখানে তাদের বাড়িতে এসেছে। ওই রাজার ওই অঞ্চলেই সে কাজ করতে গিয়েছিল, ওই রাজার একটি কাজ, আর তার বাড়ির মেয়েই তার বাড়ি এসে বসে আছে। কি একটা অদ্ভুত বিষয়। লোকটি তখন একদম আনন্দে কান্নাই করে ফেলল, বলল, কি যে আপনারা আমাদের বাড়িতে এসেছেন, যদি আজকে রাতটা থাকতেন তাহলে আমরা খুশি হতাম, আর আজকে তো আপনারা যেতে পারবেন না, এরকম একটা বিপদের মুখে তো আপনাদের ফেলে দিতে পারি না আমি, আপনারা ফেরত আজকে যেতে পারবেন না। তখন সেই লোকটি এই কথা শুনে লামিয়া বলল, কেন? লোকটি তখন বলল,
আপনি এখন কোন দিকে যাবেন? প্রাসাদের দিকে ফেরত যাবেন নাকি এদিকে? আমরা তাড়াতাড়ি চলে এসেছি। আসলে এই পাশের কয়েকটা গ্রামে একটু গ্যাঞ্জাম হয়েছে। আপনি এদিকে কিংবা পেছনের দিকে কোনো দিকে যেতে পারবেন না। লামিয়া তখন বলল, আমি সোজা মোড়ের দিকে যাব, আমার মামার বাড়িতে। তো তখন বললো কি যে না, সামনেও যেতে পারবেন না, পিছনেও যেতে পারবেন না। ওই 2 গ্রামের মধ্যেই মারামারি লেগেছে, মাঝখানে আমরা। ওই সাইড দিয়ে ওরা এমনভাবে এটা করেছে যে ওই দিক দিয়ে গেলেই আপনারা কোনো একটা বিপদে পড়বেন। সেহেতু আমি আপনাদেরকে আজকে যেতে দিব না, বা আপনারা গেলেও বিপদে পড়বেন, সেটা বলে নিচ্ছি। লামিয়া তখন বলল, না, আজকে মামার বাড়িতে যেতেই হবে, না হলে আব্বা আমাদেরকে খুঁজে একদম। লোকটি তখন বলল, আপনি আপনার আব্বার কাছে বলে আসেননি? তাহলে তো আরেক বিপদ হবে। যদি আপনার আব্বা শোনে যে গ্যাঞ্জাম হয়েছে, তখন তো তিনি পুরো অঞ্চল তন্ন করবেন। এক কাজ করুন, আপনি আজকে কোনো দিকে যান না। আপনি কালকে সকাল হলে তারপর এখান থেকে আমি নিরাপদে আপনাকে পৌঁছে দিয়ে আসবো, অথবা শেষ রাতে আমি আপনাকে জায়গা মতো পৌঁছে দিয়ে আসবো, ঠিক আছে? লামিয়া তখন রাজি হয়ে গেল, বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শেষ রাতের দিকে ওই দিক দিয়ে বাড়িতে ফিরে যাব। আমি তো ভেবেছিলাম যে ফারহান, তোমাকে আমি আমার মামার বাড়ি ঘুরিতে নিয়ে আসবো, কিন্তু মামার বাড়িতে তো যেতে পারলাম না। যাই হোক, ফিরে যেতে হবে। এখন আব্বাজান খুঁজতে খুঁজতে না চলে আসলেই হয়। লোকটি তখন বলল, আসলে তো ভালো, আরও নিরাপদে যেতে পারবেন। তখন প্রায় সন্ধে নেমে এসেছে, চারিদিকটা অন্ধকার হয়ে গেল। আশেপাশে আকাশে অনেক আলো দেখা গেল। তারা সকলে জিন আকাশে উঠছে, এবং গ্রামে তখন সকল পুরুষরা ফিরে এসেছে। এই গ্রামে সমস্ত জায়গায় এরকম ছোটোখাটো গরিব জিনরা বসবাস করে, এবং সকলের বসবাসই এরকমভাবে মিলেমিশে তারা বছরের পর বছর বসবাস করছে। রাত্রেবেলা ওই লোকটি একটা শিকার ধরে নিয়ে এসেছে, মানে ওই শিকার লোকটি রাত্রেবেলা রান্না করা হলো, এবং সেই শিকার ছিল একটা হরিণ। সেই হরিণটা এবার ফারহানের খাবার যোগ্য করে রান্না করা হলো। খুব চমৎকার এবং সুস্বাদুভাবে রান্না করা হলো। ফারহান জিনিসটা খেয়ে বলল, আসলে তো খুব সুস্বাদু, আমার কাছে খুব ভালো লাগছে। তাই বলে সে পেট ভরে খেলো। রাত্রে খাওয়া দাওয়া শেষে তারা তাদের দুজনকে সে একই কক্ষে থাকতে দিল। বলল কি যে আপনারা এখানে শুয়ে থাকুন, ঘুমান, পরের দিন সকাল হলে আপনাদেরকে না হয় এখান থেকে পাঠিয়ে দিব। সঙ্গে সঙ্গেই লামিয়া ঘরের ভিতরে গেল, গিয়ে বলল, আমি তো আরামসে ঘুমাবো, আর তুমি আমার পাশে শুইতে পারো, চাইলে কষ্ট করে নিচে শোয়া লাগবে না। ফারহান বলল, একদমই না, আমি উপরে শুবো না, তোমার সাথে কি শোয়া যায় নাকি? তুমি হচ্ছে একটা মেয়ে আর আমি একটা ছেলে। তখন ও বলল কি যে ইস, এত লজ্জা পেতে হবে না, তখন যখন আমার সঙ্গে একসাথে ঝাপাঝাপি করে গোসল করলে তখন বুঝি খারাপ লাগেনি? ফারহান বলল, উপরে শুলে কিছু একটা হয়ে যাবে, আর সেটা হলে খুব বুঝি একটা খারাপ হবে, তাই না? লামিয়া তখন বলল, কি হবে শুনি? ফারহান বলল, না 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 না, সেটা বলা যাবে না, তবে কোনো কিছু একটা হবে, সেটা অবশ্যই বলতে পারবো না আমি। ফারহান নিচে বিছানা করে শুয়ে পড়ল, লামিয়া উপরে শুয়ে আছে। অনেকক্ষণ পর হঠাৎ করে বাইরে অদ্ভুত ধরনের গর্জন হতে শুরু করলো, যে গর্জনগুলো খুবই ভয়ানক ছিল। লামিয়ার সঙ্গে সঙ্গে লাফতে উঠে পড়ল। উঠে পড়েই সে সঙ্গে সঙ্গে নিচে এসে ফারহানকে জড়িয়ে ধরে তার বুকের উপর মাথা রেখে শুয়ে পড়ল। ফারহান লাফ দিয়ে উঠল, দেখলো লামিয়া তারকে জড়িয়ে ধরে শুয়ে আছে। তখন সে লামিয়াকে বলল, কি হয়েছে? লামিয়া জানালো যে ভয় পেয়েছি, কিছু একটা আমাকে ভয় দেখিয়েছে। তখন সে ফারহানকে কোনোভাবে ছাড়বে না। ফারহান বলল, আরে ছাড়ো, আমাকে তো শুতে দিবা, চলো তুমি উপরে চলো, তোমাকে ঘুম পাড়িয়ে আমি আবার ঘুমাবো নিচে এসে। ও তখন বললো, না, তুমি আমার সাথে ঘুমাও, মাঝখানে এই বালিশটা থাকলো, তুমি এই বালিশ ভেদ করে বর্ডারের এই পাশে আসবে না, তাহলেই তো হয়, তাতে তো তোমার কোনো আপত্তি নেই। তুমি আমার কাছে শুতে চাচ্ছ না কেন বলো তো? ফারহান বলল, আচ্ছা ঠিক আছে, তুমি শুধু খুদ ধরো, চলো। তারপর ফারহান এবং লামিয়া পাশাপাশি শুয়ে আছে। এর মধ্যেই ফারহান ঘুমিয়ে পড়েছে। লামিয়া ফারহানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে এবং তাকে দেখছে। আসলে ভয়টাই কিছু না, সে ফারহানকে এক নজরে এক দৃষ্টিতে দেখছে, কারণ ফারহানকে তার খুব পছন্দ এবং তাকে সে খুব ভালোবাসে, সেটাই তার মনের ভিতরে এখন চলছে। সে নিজে নিজে তখন বলতে লাগলো তাকে, আমার রাজপুত্র, তুমি ঘুমাচ্ছ, তোমাকে যে আমার কী ভালো লাগে। সেদিন প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিনই তোমাকে উঠিয়ে নিয়ে আসার ইচ্ছে হয়েছিল, কিন্তু পরবর্তীতে একটা নাটক করে যখন তোমাকে এখানে নিয়ে আসলাম, তখন থেকেই আমি তোমাকে সাথে সাথে রাখতে চাচ্ছি। এই সুযোগটাই তো খুঁজছিলাম যে আমি তোমাকে আমার সাথে করে রাখতে চাই। তখন সে মনে মনে সব কিছু বলতে লাগলো। সেদিন যখন রাস্তা দিয়ে তুমি হেঁটে তোমার ঘড়ির দোকানের কাছে আসছিলে অনেক রাত্রেবেলা, আমি তখন ওদিক দিয়ে যাওয়ার সময় তোমাকে প্রথম নজরে দেখি তোমাকে খুব ভালো লেগে যায়। তারপর চিন্তা করি যে তোমার সঙ্গে কিভাবে দেখা করা যায় এবং দেখা করে কিভাবে তোমাকে আমার এখানে নিয়ে আসা যায়, তাও বাবা মারফত, কারণ বাবা তো কোনোভাবেই মানবে না যে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি।
তখন আমার মায়ের ঘড়ির কথা মনে পড়ল। সেই ঘড়িটা তখন আমি তোমার কাছে নিয়ে গেলাম, কারণ তুমি একজন ঘড়ির মেকানিক, নিশ্চয়ই ঘড়ি ঠিক করতে পারবে। কিন্তু তুমি ঘড়ি ঠিক করতে পারবে না যখন বললে তখন আমার রাগ হচ্ছিল। আমি পরবর্তীতে ভাবলাম আরও অনেক দিন লাগুক, 1 মাস লাগুক, তাতে করে আমি তোমাকে প্রত্যেকদিন এসে দেখতে পারবো। এটাই তো আমার কাছে বেশ ভালো লাগার কথা। কিন্তু তুমি কি করলে, 5 দিনের মাথায় ঘড়ি ঠিক করে ফেললে। ওরা যখন তোমার কাছ থেকে ঘড়িটা নিয়ে আসলো, সেই দিনই আমি আমার বাবাকে বলেছিলাম যে দেখো বাবা, এই ঘড়িটা ঠিক করতে পেরেছি। কত বছর ধরে তোমাকে বলছিলাম যে ঘড়িটা ঠিক করার দরকার, কিন্তু একটা মানুষ সেটা ঠিক করে ফেলেছে। বাবা তখন বকেছিল তুমি মানুষের ওখানে কেন গিয়েছো। আমি তখন বললাম আমার এক বান্ধবী বলেছিল যে একটা মানুষ নাকি ঠিক করতে পারে। মায়ের কথা ভেবেই মূলত ঠিক করতে গিয়েছিলাম। একটু ইমোশনাল হয়ে বাবাকে বললাম যে ওকে এখানে নিয়ে আসতে। তখন বাবা রাজি হয়ে গেল তোমাকে এখানে নিয়ে আসতে, এবং তুমি এখন আমার সাথে। কি মজার বিষয়, তোমাকে আমি ভালোবাসি। তখন ফারহান শুয়ে শুয়ে, সেটা ঘুমের মধ্যে তার শোনা যায় না, সে তখন ঘুমে আছে এবং লামিয়া তখন তাকে এই কথাগুলো বলছে। কি মজাদার বিষয়, সে নিজেও জানে না যে লামিয়া তাকে ভালোবাসে, অথচ ফারহান লামিয়াকে পছন্দ করে বসে আছে। কারণ লামিয়া পছন্দ না হওয়ার মতো কোনো মেয়ে না। সে অত্যধিক সুন্দরী, রূপবতী, ধন সম্পদ আছে, সব মিলিয়ে তাকে অপছন্দ করার মতো কিছু নেই। এতক্ষণ তাহলে এই জন্যই সে ফারহানকে তার ফিগার দেখাচ্ছিল, তার কাছে ঢলাঢলি করছিল, তার যত্নাত্তি করছিল, সমস্ত কিছু করছিল, এবং ফারহানের হাত ধরে সে শুয়েছিল। কি অদ্ভুত বিষয়, অথচ এটা ফারহান কিছুই জানে না। সে হয়তো জানে যে মেয়েটা বোধহয় এরকম, কিন্তু মেয়েটা যে তার প্রেমে পাগল সেটা হয়তো ফারহান কোনোভাবেই উপলব্ধি করতে পারছে না। এবং সে হয়তো জানেই না, সে হয়তো ভাবছে যে হয়তো লামিয়াকে ভালোবাসার কথা বললে হয়তো রাগ করবে, এই জন্য হয়তো সে কিছু বলছে না। নিজের পুরুষকে দেখতে কাছে থেকে খুব ভালোই লাগে। লামিয়া তখন ফারহানকে আরও কাছে টেনে নিয়ে আসলো। মাঝখানের কোলবালিশটা সরিয়ে সে ফারহানের কোলের ভিতরে খুব যত্ন সহকারে তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এটা যেন তার জন্য খুবই আনন্দের একটি রাত এবং খুবই মজাদার একটি রাত। খানিকক্ষণ বাদে ফারহান ঘুমের ঘরে তাকে কোলবালিশ ভেবে বুকের সঙ্গে জড়িয়ে ধরে রাখল। লামিয়ার জন্য সকল স্বর্গীয় সুখ নিজের মধ্যে পাচ্ছে। কি পরিমাণ আনন্দ তার লাগছে সেটা বলে বোঝানো যাবে না। লামিয়া তখন ঘুমিয়ে পড়ল। পরের দিন সকালবেলা যখন ঘুম ভাঙল, তখন বাইরে থেকে সেই লোকটি ডাকছেন। লামিয়া ঘুম থেকে উঠে সে দেখল ফারহান তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে, এবং তার ঠোঁট এবং ফারহানের ঠোঁট একদমই কাছাকাছি। ফারহান রাতের মধ্যে জাগেনি, তার ঘুমের হয়তো অনেক বড় একটা যোগ রয়েছে, এই জন্য হয়তো সে ঘুমিয়ে ওকে দেখতে পায়নি, সে গড়া ঘুম দিয়েছে। সে উঠে ফারহানের ঠোঁটের সঙ্গে তার ঠোঁটটা প্রায় লাগাতে যাবে, ঠিক তখনই ফারহান জেগে দেখল কি যে লামিয়া তার সঙ্গে শুয়ে আছে। সঙ্গে সঙ্গে সে উঠে পড়ল। উঠে ফারহান বেশ লজ্জা পেল, বলল কি যে তুমি এখানে, কোলবালিশ কোথায়? লামিয়া তখন বলল হ্যাঁ হ্যাঁ, আমার সর্বনাশ করে ফেলেছো, কোলবালিশ কোথায় তাই না, আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছো এইটা। ফারহান তখন বলল হ্যাঁ, কোলবালিশ তোমার ওই পাশে থাকার কথা, আমি তো আমার জায়গায় আছি, বরঞ্চ তুমি তোমার জায়গা থেকে আমার এখানে চলে এসেছো, আমার দোষ। লামিয়া তখন বলল আচ্ছা ঠিক আছে, এখন উনি কি বলছে শুনে আসো। তখন সেই লোকটি বলল যে পরিস্থিতি আরও খারাপ হয়ে গিয়েছে, আমাদেরকে এইখান থেকে যেতে হলে রাতের অপেক্ষা করতে হবে, কারণ ওই গ্রাম আবার মারামারি শুরু করেছে। এর মধ্যে যদি আপনার বাবারা চলে আসে তাহলে তো আপনারা নিরাপদে যেতে পারবেন। আপনাদের গাড়ি বহর সমস্ত কিছু আমরা বাসার সামনে রেখেছি, যদি আপনারা নিরাপদে কোনো দিক দিয়ে যেতে পারেন তাহলে আমি সেদিকে দিয়ে আসবো, কিন্তু এর মধ্যে তো বের হতে পারবেন না। লামিয়া এটা শুনে আরও বেশি খুশি হয়ে গেল, কারণ প্রাসাদে থাকলে অবশ্যই তার সঙ্গে এসব কিছু করতে পারতো না। ফারহান তখন মনে মনে ভাবলো যে কি একটা বিপদে পড়েছি, এখানে আপনাদেরকে কষ্ট দিচ্ছি। আর তখন লোকটি বলল জি না, আপনারা এখানে এসেছেন বরঞ্চ আমাদের খুব ভালো লাগছে, আমার খুব আনন্দ লাগছে যে আপনাদের মতো বড় ঘরের একজন মেয়েকে আমরা এখানে রাখতে পেরেছি। এটা খুবই আনন্দের বিষয় আমার জন্য, খুবই গর্বের বিষয়। সেই বাড়িতে থাকা সমস্ত সদস্যরা এই জন্য তাদেরকে অনেক সুন্দরভাবে আপ্যায়ন করছে। সকালবেলা বেশ দামি কিছু মিষ্টি ফারহান এবং লামিয়াকে খেতে দেওয়া হলো, এবং অনেক খাবার তাদের জন্য প্রস্তুত করা হলো। সেই সাথে জিনাদের তৈরি বেশ কিছু পিঠা তৈরি করা হয়েছে। ফারহান সেগুলো খেয়ে অনেকটা আবেগপ্রুত হয়ে পড়ল, বলল এই জিনিসগুলো আমার কাছে কত ভালো লাগে, খুবই মিষ্টি জিনিস আমার কাছে অনেক দারুণ লাগে, তাই না লামিয়া? লামিয়া তখন বলল হ্যাঁ, আমার কাছে খুব ভালো লাগে, আপনারা যেভাবে আমাদের সেবা করছেন, যদি ওদের ওই বিপদে পড়ে যেতাম তাহলে কি না হতো আমি তো কিছু বুঝতেই পারছি না, আপনাদের অনেক ধন্যবাদ। মহিলাটি বলল আপনারা এখানে এসেছেন তার জন্য আপনাদের অনেক ধন্যবাদ, এবং আপনারা আমাদের অতিথি গ্রহণ করেছেন সেটাই আমরা অনেক খুশি।
লামিয়া এবং ফারহান বাসার সামনে থাকা একটা গাছের নিচে বসে আছে। গাছটি কোনো একটা ফুল গাছ, বেগুনি কালারের থোকায় থোকায় ধরে যাচ্ছে পুরো গাছ ভর্তি। এই গ্রামের সকল জিনেরা রাস্তা দিয়ে যাচ্ছে আর বারবার ওদের দিকে তাকাচ্ছে, কারণ ওদেরকে তো দেখেনি। জিনগুলো অদ্ভুতভাবে ফারহানের দিকে তাকাচ্ছে, কারণ ফারহান যে একটা মানুষ, আর ম্যাক্সিমাম জিনারই হয়তো কোনো মানুষ দেখেনি কোনো দিন, সেই জন্য ফারহানের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। ফারহান তখন বললো, এই লোকগুলো এরকমভাবে তাকাচ্ছে কিসের জন্য? ওইখানে একটা দোলনা লাগানো ছিল, ওই ছোট্ট জিন ছেলেটা দোলনাটা বানিয়েছিল। তখন সে এসে বললো, আপু আমার বাসার এই পাশে একটা দোলনা আছে, তোমরা চাইলে দোলনায় বসতে পারো। তখন ওই ছেলেটা ওইখান থেকে ফারহান এবং লামিয়াকে এখান থেকে নিয়ে গেল, নিজের পর দোলনার উপর বসিয়ে দিল। দোলনাটা এত সুন্দর, নিচে পাহাড়ের মতো জায়গা, এবং সেই দোলনাটা একদম পাহাড়ের নিচ পর্যন্ত চলে যায়, এত সুন্দর। সেখান থেকে একদম খুব সুন্দর ফুল দেখা যায়। তখন ছেলেটাকে ফারহান ধন্যবাদ দিল, এবং লামিয়া তার কাছে থাকা বেশ কিছু মোহর সে ছেলেটাকে উপহার দিল। বললো কি যে এগুলো দিয়ে তুমি কিছু কিনে খেও, ঠিক আছে? ও বললো কি যে না, এগুলো দরকার নেই। ছেলেটাকে জোর করে তারপরে দিল। তারপর অনেকটা দুপুর পর্যন্ত তারা ওইরকমভাবেই কাটালো, ওইখানে ঘাসের ওপর গালি চাপাতে শুয়ে একে অন্যের সঙ্গে কথা বলে। লামিয়ার এসব করে খুব ভালো লাগছিল, এত আনন্দ লাগছিল যে বলে বোঝাতে পারবে না। তার প্রাসাদে থাকলে তার বাবার কারণে সে রেস্ট্রিকশন মেনটেন করে চলতে হয়, এখানে সেরকমভাবে থাকতে পারে না। সে কি করবে বুঝে উঠতে পারে না, কিন্তু এখানে ফারহানের সাথে যেন তার জীবনের সমস্ত কিছু উপভোগ করছে। তার বাবা তাকে ঘর থেকে বের হতে দেয় না, কিন্তু সে যে ফারহানকে নিয়ে পালিয়ে এসেছে এটা তার বাবা নিশ্চয়ই জেনে গিয়েছে। আর হয়তো সে ভাবছে যে ফারহান হয়তো তার মেয়েকে নিয়ে পালিয়েছে, অথচ আমি যে তাকে নিয়ে পালিয়েছি সেটা তার বাবা জানেন না। এটা লামিয়া বলতে লাগলো নিজের মনে মনে। অনেকক্ষণ বাদে সে ভাবলো, যদি বাবা এখানে চলে আসে আর যদি আমাদের দেখতে পায়, যদি বলে যে আমরা একসাথে ছিলাম, তাহলে কেলেঙ্কারি কাণ্ড ঘটাবে। তখন আমি কান্নাকাটি করে বলবো যে ফারহান আমাকে এখানে নিয়ে এসেছে, তারপর বলবো যে ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও, ও আমার সাথে খারাপ কাজ করেছে। তখন হয়তো ফারহানকে শাস্তি দিবে, না হলে বিয়ে দিবে। আমি বললে হয়তো বিয়ে দিয়ে দিবে, বলবো কি যে ওকে বিয়ে করবো আমি। তারপর অনেকক্ষণ সেখানে কেটে যাওয়ার পর ওই ছোট ছেলেটি ডেকে নিয়ে গেল, ডেকে নিয়ে বললো আপনাদের খাবার জন্য ডাকছে, তাড়াতাড়ি চলুন, খাবার ঠান্ডা হয়ে যাবে। ওই লোকটি এসে বলল কি যে আসুন বাবু আসুন। ফারহান সেখানে বারান্দায় বসে খাবার খাচ্ছে। খানিকক্ষণ বাদে লোকটি বলল কি যে আপনি একজন মানুষ হয়ে এখানে কি করছেন সেটা তো বুঝতে পারছি না, আপনাদের কোনো আত্মীয় হয় এনার বাবা? লামিয়া তখন বলল, আত্মীয় বলতে হ্যাঁ, আমি তো ওকে বিয়ে করেছি এবং ওকে আমি ভালোবেসে বিয়ে করেছি। তখন ওই লোকটি বলল, আমাদের এখানেও একজন মানুষ আছে, ওইখানকার একটা মেয়ে এখানে আমাদের এক জিন ছেলের সাথে চলে এসেছে, মেয়েটা এখানেই থাকে, সকলে তাকে মাঝে মধ্যে টিটকারি করে কিন্তু ওর ভালোবাসে, সেজন মানুষ এই জন্য না, বরঞ্চ সবাই তাকে কেন যেন দেখতে পারে না। তবে মেয়েটা বেশ ভালো, সকলের সঙ্গে বেশ ভালো আচরণ করে। তোমাদের মানুষের সঙ্গে আমাদের বেশ যোগসূত্র আছে, মিল আছে, কিন্তু মানুষের বুদ্ধিমত্তা বেশি, এটাই হচ্ছে সমস্যা। ফারহান বলল, সমস্যা কেন? লোকটি বলল, সমস্যা না, বুদ্ধি বেশি বলে তোমাদের কত কিছু লাগে চলাচলের জন্য, আমাদের এত কিছু লাগে না, আমরা আমাদের শক্তি এবং অন্য সমস্ত কিছু দিয়েই খেটে এরকমভাবেই খাই। ফারহান বলল, আচ্ছা। খাওয়া দাওয়া শেষ করে আবার দুপুরবেলায় তারা বিছানায় গেল বিশ্রাম করার জন্য। চারিদিকে এতভাবে সমস্ত কিছু উল্টে পাল্টে রয়েছে যে তারা এখান থেকে চাইলেই বের হয়ে যেতে পারবে না, সমস্ত কিছু একদম ওলটপালট হয়ে আছে। লামিয়া ঠিক একই কায়দায় আগের মতো সেখানে গিয়ে শুয়ে পড়ল। সে ফারহানকে একদম জোর করে টেনে এনে তার পাশে শোয়ালো, বলল কি যে এখানে চুপচাপ শো, আজকে আমি তোমার কাছে যাব না, আমার অভ্যাস হচ্ছে পুরো খাট জুড়ে ঘুমানো, কিন্তু আজকে 2টা কোলবালিশ দিয়ে দিলাম, যাও, তোমার কাছাকাছি আমি যাব না। লামিয়ার বেশ ভালোই কাটছিল এরকমভাবে, সে কোলবালিশ জড়িয়ে ধরে ফারহানকে দেখতে লাগলো। ফারহান ততক্ষণে ঘুমিয়ে পড়েছে এবং তার দিকে এক নজরে তাকিয়ে রয়েছে লামিয়া। লামিয়া ফারহানকে কতখানি ভালোবেসে ফেলেছে সে বলতে পারবে না, তবে তাকে দেখতে খুব ভালো লাগে এবং তার প্রতি লামিয়ার একটা অন্যরকম অনুভূতি আছে। এর নাম কি ভালোবাসা। লামিয়া এর আগে এত গভীরভাবে হয়তো কারোর প্রেমে পড়েনি। এত সুন্দর লাগছে ছেলেটাকে যে মনে হচ্ছে তাকে এখনই ধরে চুমু খেয়ে ফেলি, খুব অদ্ভুত লাগছে। সে ফারহানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে রইল। তখনই লামিয়া হঠাৎ করে বাইরে একটা শব্দ শুনতে পেল। তখন প্রায় বিকেল হয়ে এসেছে। শব্দটা বেশ কিছু লোকের শব্দ ছিল। লামিয়া জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখল তার বাবার সেনারা সেখানে এসেছে। সেখানে এসে সেই গাড়িটার সামনে দাঁড়িয়ে আছে। সেই বাচ্চা ছেলেটিকে সে দেখে বলল, এই গাড়িটা এখানে কেন, আর এতে যারা লোক এসেছিল তারা কোথায়? সঙ্গে সঙ্গেই ভেতর থেকে সেই মহিলাটা বেরিয়ে এসে বলল, ওনারা আমাদের ভিতরেই আছেন, মানে আমাদের ঘরের ভিতরে শুয়ে আছে, কিন্তু আপনারা কারা? তখন সেইখান থেকে একজন বড় দেখতে লোক সেখানে নেমে আসলো বড় একটা গাড়ি থেকে।
ওই মহিলাটি দেখে তখন চিনে ফেলল এটা নিশ্চয়ই রাজা, কারণ তার পোশাক আশাক এবং সমস্ত কিছু দেখেই বোঝা যাচ্ছে যে বড় ঘরের কেউ। তিনি এসে বললেন যে কোথায়। লামিয়া তখন ফারহানকে বারবার জাগাতে লাগলো, বলল উঠো, বাবার লোকজন এসে পড়েছে। ফারহান ততক্ষণও বিষয়টা বুঝতে পারেনি। তখন সে বলল যে কি? তখন লামিয়া আবার বলল বাবার লোকজন এসেছে, আমাদেরকে দ্রুত এখান থেকে পালাতে হবে, ওনারা যদি দেখে ফেলে। ফারহান তখন বলল পালাবো কিসের জন্য? ওনারা এসেছে ভালো হয়েছে, আমরা আরও খুব নিরাপত্তার সাথে এখান থেকে বেরিয়ে যেতে পারবো। কিন্তু ওনারা আমাদেরকে খুঁজে পেলেন কিভাবে? লামিয়া তখন বলল আমাদের পক্ষীরাজ ঘোড়া কোথায় আছে এবং গাড়িটা দেখে এমনিতেই বোঝা যায় যে আমরা এখানে আছি, গাড়িটা আমাদের লুকিয়ে রাখা উচিত ছিল। ফারহান তখন বলল কেন? আমরা তো এখান থেকে দ্রুত নিরাপদে বের হয়ে যেতে পারলেই বাঁচি, তাই না? ফারহান বলল কেন আমাদের পালিয়ে যেতে হবে কিসের জন্য? চলো আমরা ওনার সাথে গিয়ে কথা বলি, তাহলে তো আমাদের জন্য সুবিধা, আমরা এখান থেকে খুব দ্রুত চলে যেতে পারবো। কিন্তু লামিয়া বলল আরে চুপ থাকো তুমি। তাই বলে ফারহানকে নিয়ে এসে পেছনের সাইডে আসলো। সে খেয়াল করলো বাইরে আসতেই পেছনে তার বাবার লোকজন দাঁড়িয়ে আছে। তারা সঙ্গে সঙ্গেই ফারহানকে আটক করে তাদের পেছনে মোড়া করে বাঁধল। তারপর রাজা পেছন সাইডে আসলো, এসে বলল যে তোর এত বড় সাহস, আমার মেয়েকে নিয়ে পালিয়েছিস? লামিয়া তখন বলল বাবা ও কিছুই করেনি, ও ও আসলে কিছু করেনি, তুমি এরকমভাবে ওকে বেঁধে রেখেছো কিসের জন্য? যা করার আমি করেছি। তখন তাদের সকলকে বাহনের উপর ওঠানো হলো, লামিয়াকে ধরে বাহনের উপর ওঠানো হলো এবং তাদেরকে ধরে মূল প্রাসাদের দিকে নিয়ে আসতে লাগলো। ওই গ্রামবাসী এবং আশেপাশের সকলে অদ্ভুতভাবে তাকিয়ে আছে তাদের দিকে, কারণ রাজা আজকে তাদের গ্রামে এসেছিল। তারা ছোট্ট একটা গ্রাম মাত্র এখানকার। আর ওই লোকটিকে তখন বলল তোরা ওদেরকে এখানে আশ্রয় দিয়েছিস, তার জন্য তোদের খুব বড় শাস্তি হবে। এবং তাদের ঘর প্রায় পুড়িয়ে দেওয়া হলো এবং তারা বাইরে দাঁড়িয়ে কান্না করতে শুরু করলো। লামিয়া যাওয়ার সময় ওই মহিলাটির কাছে বেশ কিছু মোহর দিয়ে গিয়েছিল। সেই মোহর দিয়ে চাইলেই তারা আবার পুরাতন এই ঘরটাকে নতুন করে সাজাতে পারবে, বানাতে পারবে, কিন্তু তাতে সময় লাগবে। একটা ঘর তৈরি করা চারটেখানি কথা না। সমস্ত জিনেরা একটু একটু করে ঘরের অর্ধেকাংশ তখন নিভিয়ে ফেলেছিল, কিন্তু তাতে কি হবে? ঘরের অর্ধেকের বেশি তো পুড়ে গিয়েছে। তারা বাইরে বসে কান্না করতে শুরু করলো এবং উপর দিকে হাত তুলে বলল উপকারের বুঝি এই প্রতিদান দিলে তুমি, হে খোদা। সকলে মিলে উপর দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার নিকট তারা এরকমভাবে অভিশাপ দিতে লাগলো। প্রাসাদের কাছে এসে ফারহানকে তখন নামিয়ে নিচের দিকে নিয়ে যেতে শুরু করলো। বলল তোর এত বড় সাহস, ওকে কারাগারের দিকে নিয়ে যাচ্ছে। লামিয়াকে নিয়ে যাচ্ছে হাত বেঁধে তার নিজের কক্ষে। কক্ষের ভিতরে তাকে আটকে তার বাবা বলল কি যে তুই ওর সাথে চলে যাবি সেটা ভাবতে পারিনি। ও সামান্য একটা মানুষ আর তুই একটা জিন, তাও আবার একটা সর্দারের মেয়ে, এরকম একটা বড় রাজ্যের একটা রাজকুমারী, তুই চলে যাবি সেটা ভাবতে পারিনি। ভাগ্যিস কেউ জানতে পারেনি। আমি তো আমার কনফিডেন্সিয়াল সব সেনাকে নিয়ে এসেছি এখানে, তারা নিশ্চয়ই খবর আশেপাশে ছড়াবে না, আর ছড়ালেও কি, কেউ আমাকে কোনো কিছু বলার সাহসও পাবে না। তুই এত বড় একটা ফালতু কাজ করলি জাস্ট এই ছেলেটার জন্য। এই ছেলেটা আমি একে দেখে নিব এবং আর কোনোদিনও পৃথিবীতে ফিরে যেতে পারবে না, সেরকম ব্যবস্থা আমি করছি। লামিয়া তখন বলল বাবা আমি ওকে ভালোবাসি, এই কথা আমার তোমার শুরুকে বলা উচিত ছিল, আর এতে ওর কোনো দোষ নেই। ওকে মূলত আমি ঘোড়াতে নিয়ে যাওয়ার কথা বলেই আমি আমার মামাবাড়ি নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ওইখানে আশেপাশের গ্রামগুলোতে মারামারি হওয়ার কারণে আমরা ওইখান থেকে যেতে পারিনি, বের হতে পারিনি। আর তুমি যাদের ঘর পুড়িয়েছ না, তারা 2 দিন আমাদেরকে ওই মারামারি থেকে বাঁচিয়েছে, আশ্রয় দিয়েছে। তুমি আমার কোনো কথা শুনলে না সেখানে। তখন তার বাবা ওইখান থেকে বেরিয়ে গেল দরজাটা বন্ধ করে দিয়ে। লামিয়া তখন বলল বাবা দরজা খোলো, তুমি কিন্তু কাজটা ঠিক করছো না, খুবই বাজে কাজ করছো। তার বাবা চলে গেল এবং ফারহানকে কারাগারের অন্ধকারের মধ্যে বন্দি করে রাখা হলো। ফারহান বুঝতে পারছে যে এটা নিশ্চয়ই তারা উল্টো মিনিং করেছে এবং উল্টোটা বুঝতে পেরেছে। ফারহান নিশ্চয়ই এখানে আজীবন বন্দি থাকবে, এমনটাই সে শুনে এসেছে। জিনেদের এখানে একবার অপরাধ করলে নাকি আজীবন বন্দি করে রাখে এই অন্ধকার কারাগারের ভিতরে। মাঝখানে প্রায় 2 দিন সময় কেটে গেল। লামিয়ার সমস্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ফারহান নিজেও প্রায় অসুস্থ হয়ে পড়েছে। লামিয়া অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেল। লামিয়ার বাবা এসে বলল যে কি ব্যাপার, তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, তুমি কি চাচ্ছ আসলে বলো তো? তখন সে অসুস্থ অবস্থায় বলল বাবা আমি ফারহানকে ভালোবাসি, ও আমার কাছে আসেনি, আমি ওকে এখানে নিয়ে এসেছিলাম। তোমাকে ঘড়ি ঠিক করার কথা বলেই মূলত ওকে এখানে নিয়ে এসেছি। আসলে অনেকদিন আগে ওকে আমি দেখেই পছন্দ করে ফেলেছিলাম। ও খুবই ভালো ছেলে, ওকে আমি অনেক পর্যবেক্ষণ করেছি। ওর বাবা নেই, ওর মাকেও কতখানি ভালোবাসে জানো? তুমি যদি ওকে এরকমভাবে আটকে রাখো, ওর মা তো নির্ঘাত মারা যাবে।
আর ওইখানে যে জিনটাকে পাঠিয়েছিলে সেই জিনটাও তো হয়তো চলে এসেছে তোমার কথা শুনে। ওর মা নিশ্চয়ই ফারহানকে 2 দিন ধরে খুঁজে বেড়াচ্ছে। তুমি এরকমটা কেন করছো? আমি ওকে ভালোবাসি বাবা, তুমি দয়া করে এরকম কোনো কিছু করো না। ওকে দরকার হলে তুমি ছেড়ে দাও, ওর মার কাছেও চলে যাক, কিন্তু দয়া করে ওকে এরকমভাবে আটকে রেখো না। তখন ফারহানের সেই নিচে গিয়ে দেখলো ফারহান অসুস্থ হয়ে শুয়ে আছে। রাজা তাকে ছেড়ে দিতে বলেছে এবং বাড়িতে পাঠিয়ে দিতে বলেছে, কারণ সে এখান থেকে থাকলে নিশ্চয়ই এখানে কোনো একটা ক্ষতি করবে, এবং তার বাবা সেই শর্তে তাকে ওইখান থেকে ছেড়েছে। বলে কি আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু বলছিস, কিন্তু তুই ওর সঙ্গে আর দেখা করতে যেতে পারবি না। ও ওরকমভাবে মানুষের দুনিয়ায় থাকবে এবং মানুষের এখানে থাকবে। কোনোদিন যদি দেখা করতে যেতে চাস তাহলে কিন্তু সেদিন ওর জীবনের শেষ দিন হবে, সেটা ভেবে রাখিস। লামিয়া তখন বলল আচ্ছা ঠিক আছে, তুমি ওর জীবনটা ফেরত দিয়ে দাও, ওকে ওর মায়ের কাছে ফেরত দিয়ে দাও। ও কোনো কিছুই জানে না, আমি যাকে ভালোবাসি সেটাও ও জানে না। তখন ফারহানকে সেখান থেকে বের করে নিয়ে আসলো এবং একটা বাহনে করে লামিয়ার সামনেই ফারহানকে নিয়ে যেতে লাগলো। লামিয়া নির্বিঘ্নে তার চোখের জল ফেলতে শুরু করলো, কারণ লামিয়া তাকে খুব ভালোবাসে, খুব পছন্দ করে। ফারহান এইভাবে তাকে ছেড়ে চলে যাচ্ছে, সেটা তার কোনোভাবে সহ্য হচ্ছে না। ফারহানকে সে যেতে দিল। ফারহানের গাড়ি বহর একটু একটু করে তার মতো করে আকাশে মিলিয়ে গেল। ওই দিনকার পর থেকে লামিয়া কেমন যেন একটা অন্যমনস্ক হয়ে গেল। সে সবসময় চুপচাপ থাকতেও কারোর সঙ্গে কোনো কথা বলতো না, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করতো না। লামিয়ার স্বাস্থ্য ভেঙে যেতে লাগলো এবং সে ওরকমভাবে ঘরের ভিতরে পড়ে থাকতো। রাজা তার চেহারা দেখে বলল কি যে এ কী অবস্থা করেছিস তোর, খাওয়া দাওয়া করিস না, কোনো কিছু করিস না। সে বাগানে বসেছিল। সে তখন রাজাকে বলল যে কি করবো বাবা, তুমি তো জিতে গিয়েছ, আমার হৃদয়ের সঙ্গে তো আমি পারছি না। আমি ফারহানকে খুব বেশি ভালোবাসি এবং আজীবন ভালোবেসে এভাবেই হয়তো মারা যাব। সেটা যদি তুমি চাও তাহলে সেটাই হোক, আমি ওকে ভালোবাসি এবং ভালোবেসে যাব। তাতে যদি আমার মৃত্যু হয় তাও আমি মেনে নিতে রাজি আছি। আর তুমি কি শুনতে চাচ্ছ? হাসি খুশি তো ফারহান ছিল, আমার সমস্ত কিছু ও ছিল। তুমি তো সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছো আমার কাছ থেকে। তুমি এখন এসে আমার সঙ্গে এইসব কথা কেন বলছো? আমি কেন হাসি না, আমি কেন কোনো কথা বলি না, এই 2 সপ্তাহ কেন কিছু করি না, কেন খাই না, কেন ঘর থেকে বের হই না? আগে কত প্রাণবন্ত ছিলাম, পুরো মহল আমার জন্যই মেতে থাকতো, কিন্তু এখন তো তুমি জিতে গিয়েছো, হিসাবে তো তোমার খুশি থাকার কথা, আমার তো থাকার কথা না। এই জন্য আমি খুশি না, আমি হাসতে পারি না, কারণ আমার হাসি আসে না, আর কোনোদিন আসবেও না। ফারহান কোথায় গিয়েছে? নিশ্চয়ই পৃথিবীতে চলে গিয়েছে, ওর দুনিয়া আর কখন আসবে না। সমস্ত দুনিয়াটা অন্ধকার করে দিয়ে চলে গিয়েছে লামিয়ার। তখন সেই বৃদ্ধ রাজা বলল কি যে আচ্ছা ঠিক আছে, আমি কোনো কিছু করছি না, তুই যা, তোর ফারহানের কাছে যা, গিয়ে ওকে নিয়ে আয়, আমি ওর সঙ্গে তোকে বিয়ে দিব, এবং শর্ত আছে, ফারহানকে আমাদের এখানে থাকতে হবে। লামিয়া তখন বলল কেন, তোমার শর্ত কেন মানব? আমি ওইখানে গিয়ে থাকবো, আর তুমি দরকার হলে ওইখানে আসবা, আর তুমি যদি আমাদেরকে ইনভাইট করো তাহলে এখানে আসবো, তা না হলে আমরা আসবো না। তখন লামিয়ার বাবা বলল আচ্ছা ঠিক আছে বাবা, তুই যা বলিস তাই করব, তোর এরকম মুখ আমার আর সহ্য হচ্ছে না, তুই যা, ওকে ফিরিয়ে নিয়ে আয়, তোদের যা ভালো মনে হয় তোরা তাই করিস, কিন্তু ওকে ফিরিয়ে নিয়ে আয়। তোর এরকম মুখ দেখলে আমার আসলে খুব খারাপ লাগে, আমি নিজেও খুব কষ্টের মধ্যে আছি। তারপর লামিয়া বলল সত্যি? তাই বলে সে তার ডানা মেলে ওই সময়ই খুব দ্রুত গতিতে উঠতে শুরু করলো এবং উড়ে ফারহানের বাড়ির দিকে আসতে শুরু করলো। অনেক দিন পেরিয়ে গেল, সে লামিয়াকে ছেড়ে এসেছে। যদিও সে লামিয়াকে ভালোবাসে কিনা জানে না, তবে লামিয়ার প্রতি একটা অন্যরকম মায়া তার জন্য কাজ করে। সেই অনুভূতি কেমন অনুভূতি জানি না, তবে ফারহান যেন এরকমটাই মনে করে। সে সবসময় মন খারাপ করে থাকে, ভার্সিটিতে গেলেও খুব কারোর সঙ্গে কথা বলে না, দোকানে কাস্টমার আসলেও সকলের সঙ্গে কেমন যেন খিটমিটে করে কথা বলে, কারণ লামিয়ার কাছ থেকে আসার পর থেকেই ফারহান কেমন যেন চেঞ্জ হয়ে গিয়েছে। সেও কি তাহলে লামিয়াকে পছন্দ করে? তার জন্য কি মায়া সৃষ্টি হয়ে গিয়েছে? এই 2 সপ্তাহের বেশি সময় ধরে ফারহানের মধ্যে সমস্ত পরিবর্তন এসেছে। ফারহান ওই দিন সন্ধ্যার পরে বিদ্যুৎ ছিল না, ঘরের ভিতরে একা একা বসেছিল, আশেপাশে কোনো কাস্টমার নেই। তখন 7টা-8টা বাজে। এই মার্কেটে যখন বিদ্যুৎ যায় তখন এদিকে কেউ আসে না, আর এখন ওই ঘড়ির দোকানে কেউ কাজও করায় না। ফারহান চুপচাপভাবে বসে আছে। তখন একটা মেয়ে কালো বোরকা পরে ফারহানের কাছে আসলো, এসে বলল আপনাদের এখানে ওই জাতীয় ঘড়ি আছে নাকি? ফারহান বলল এরকম ঘড়ি আমাদের এখানে পাওয়া যায় না, আপনি জানতো এখন এমনিতে গরম লাগছে, মেজাজ খারাপ, পাওয়া যাবে না। ওই লোকটি এসে বেশ খানিক্ষণ গেজালো, কিন্তু লোকটি বোরকা পরে কেন এসেছে সেটাই বোঝা যাচ্ছিল না। লোকটির কণ্ঠ মেয়ে নাকি ছেলে সেটাও ফারহান বুঝতে পারছিল না, এই জন্য তার আরও বেশি মেজাজ খারাপ হয়েছে। খানিক্ষণ বাদে একটা বাতাস আসতে শুরু করলো। সেই বাতাসে
সেই লোকটির গা থেকে একটা অদ্ভুত ঘ্রাণ ভেসে আসছিল। ফারহান তখন বুঝতে পারল যে এটা তার খুব পরিচিত ঘ্রাণ। তখন সেই লোকটিকে ডাক দিল, বলল, এই থামুন তো আপনি, দেখে আমার দিকে তাকান তো। লোকটির চোখের দিকে ফারহান এতক্ষণ তাকায়নি। তারপর যখন তার চোখের দিকে তাকালো, দেখলো সেই নীল চোখ, খুবই পরিচিত চোখ। সঙ্গে সঙ্গে ফারহান তার উপরের মুখোশটা খুলে ফেলল এবং খুলে দেখল ভেতরে আর কেউ নয়, তার লামিয়া। সে সঙ্গে সঙ্গেই বলল, লামিয়া, তুমি এখানে? লামিয়া বলল, আমি এখানে এসেছি তোমাকে দেখতে। ফারহান তখন নিজের অজান্তেই লামিয়াকে জড়িয়ে ধরল, কারণ এত পরিমাণ মিস করেছে তাকে যে বলে বোঝাতে পারবে না। সে সঙ্গে সঙ্গে লামিয়াকে ছেড়ে দিয়ে বলল, আমি দুঃখিত, আসলে বুঝতে পারিনি, তোমাকে অনেকদিন পরে দেখেছি তো, এজন্যই মূলত নিজেকে কন্ট্রোল করতে পারিনি। লামিয়া তখন বলল, বোকা ছেলে, আমাকে বোঝো না যে আমি কেন এসেছি এখানে, আর কেন তোমার কাছে আমি সেদিনকে বাবা তোমাকে শর্ত দিয়েছিল যে তোমাকে যেন আমি নিরাপদে আসতে দিলে তাহলে সে তোমার সঙ্গে আমার বিয়ে দেবে না, মানে আমি যে তোমাকে ভালোবাসি সেটা বাবা জেনে গিয়েছিল। ফারহান তখন বলল, আমাকে তুমি ভালোবাসো? এটা তাও জানতাম না। লামিয়া তখন বলল, হ্যাঁ, জানতাম না বলেই তো জানাতে এসেছি, আমি তোমাকে ভালোবাসি। এবং তারপর ফারহান বলল, কি যে সেটা আমি খুব ভালোভাবে জানি, কারণ সেদিন যখন তুমি আমাকে ওই কথাগুলো বলছিলে ঘুমের ঘরে, তখন আমি সেটা বুঝতে পেরেছিলাম, কিন্তু সেদিন আমি তোমাকে বলিনি, কারণ আমি যে জানি সেটা তোমাকে জানতে দিচ্ছিলাম না। আমার খুব ভালো লাগছিল তোমার সঙ্গে এরকম মজা খেলতে, মজা করতে, এই জন্যই আমি মূলত জেনেও তোমাকে কিছু বলিনি। কিন্তু ওই দিন যখন তুমি আমাকে বললে যে তুমি চলে যাও এখান থেকে, তখন আমার ভীষণ কষ্ট হয়েছিল। আমি সেখান থেকে আসতে চাইনি, কিন্তু কেন যে আমাকে এখানে রেখে গেলে তোমার ঠিকানা আমি জানতাম না। তুমি আজকে এসেছো, তোমার বাবা দেখেনি তো? লুকিয়ে এসেছো নিশ্চয়ই দেখা করতে আমার সঙ্গে। লামিয়া তখন বলল, না, আমি তোমাকে নিয়ে যেতে এসেছি, আমি তোমাকে বিয়ে করব। বাবা নিশ্চয়ই সম্মতি দিয়েছে এবং বাবা আমাকে তোমাকে নিয়ে যেতে বলেছে তোমার মাকে সঙ্গে করে। তোর মাও সমস্ত কিছু জানবে, তুমি তোমার মাকে রেডি হতে বলো, আমি তোমাকে নিতে এসেছি। তখন সে উপরে গেল লামিয়াকে সহ করে। লামিয়া ততক্ষণে তার জামাকাপড় খুলে আসল রূপে ফিরে এসেছে। তার মা নিজের কক্ষে বসেছিল। তার মায়ের কাছে গিয়ে লামিয়াকে দেখিয়ে বলল, মা, ওর নাম লামিয়া, আমি ওকে ভালোবাসি। আমি আশা করি তুমি কোনো আপত্তি করবে না, কারণ সেরকম মা তুমি না। আর তোমাকে একটা সত্য কথা বলতে চাই, ও কিন্তু কোনো মানুষ নয়, ও হচ্ছে একটা পরী, জিনের দেশ থেকে এসেছে, এবং আমি ওকে অসম্ভব রকমের ভালোবাসি। লামিয়াকে দেখে লামিয়ার মা বেশ খুশি হয়ে গেল, বললো, এরকম একটা মিষ্টি মেয়েতে আমার ছেলের বইয়ের জন্য খুঁজছিলাম। তাই বলে লামিয়া দৌড়ে গিয়ে তার পা ছুঁয়ে সালাম করলো, বলল, দোয়া করবেন মা। তখন ফারহান বলল, তোমাকে আমার সঙ্গে যেতে হবে ওদের জগতে। ওর বাবা আজকেই আমাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছে। তখন লামিয়া বলল, মা চলেন না, গেলে আব্বা বেশ খুশি হবেন, এবং আজকে আমাদের বিয়েটা আপনি না থাকলে কোনোভাবে সম্ভব হবে না, আপনাকে ছাড়া আমরা বিয়ে করবো না, আপনি আমাদের একমাত্র গার্জিয়ান, এবং আপনি ওর বাবা মা এবং আমারও বাবা মা। তখন ফারহানের মা বলল, আচ্ছা ঠিক আছে, চলো। তারপর তারা সেই বাহনটাতে চড়ে চলে আসলো সেই বড় প্রাসাদে। ওই দিন রাত্রেবেলায় তাদের ওইখানে ধুমধাম করে বিয়ের আয়োজন করা হলো। ফারহানকে লামিয়া কতখানি ভালোবাসে সেটা সে এই কয়েকদিনে দেখিয়ে দিয়েছে। লামিয়ার শরীর অনেকটা ভেঙে পড়েছে, এবং তারা যখন সেখানে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছিল, লামিয়ার বাবা দেখে বেশ খানিকটা আবেগে আপ্লুত হয়ে পড়েছিল, এবং ফারহানের মাও ঠিক এমনটাই। ওইদিকে লামিয়ার মা তাকে হয়তো ওরকমভাবে আদর যত্ন করতে পারেনি, তার আগেই সে হয়তো পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। আর এদিকে ফারহানের বাবা তাকে খুব আদর যত্ন করতে পারেনি। তার এখন বাবা এবং মা দুজনের আদর খুব ভালো মতো পাবে। বিয়ের পরে অনেক দিন কেটে যাওয়ার পরে লামিয়া ঘড়ির দোকানে সেখানে বসেছিল। বেশ খানিক্ষণ পর একজন লোক এসে বলল যে, কি ব্যাপার, আপনার ওস্তাদ কোথায়? একটা ঘড়ি ঠিক করতে হবে। তখন লামিয়া বলল, কি দরকার বলুন, কি প্রয়োজন? যে কোনো ঘড়ি হোক আমি ঠিক করে দিতে পারবো, আমি ওস্তাদের স্ত্রী, আমি ঠিক করতে না পারলে কে পারবে? তারপর সেই লোকটি লামিয়ার কাছে এসে তার হাত ধরে কাছে টেনে জড়িয়ে ধরে বলল কি যে, হ্যাঁ, তুমি তো ঠিকই ফেলেছ, তাই না? তাই বলে সে তাকে জড়িয়ে ধরল। লামিয়া এবং ফারহান দুজনে বেশ সুখে আছে। লামিয়া এখন ম্যাক্সিমাম টাইম এখানেই থাকে, এবং কেউ জানে না যে ফারহানের স্ত্রী একটা পরী। প্রিয় দর্শক, এই সিরিজ গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? 3 পর্বের এই গল্পটি আশা করি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। এই গল্পের প্রথম 2টি পার্ট এখন পর্যন্ত যারা দেখেননি তারা দেখে আসুন এই চ্যানেলের ভিতর থেকে। আর
দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ কণ্ঠে আমি RJ ইমরান আপনাদের সঙ্গে ছিলাম এবং আপনারা দেখছেন দ্য মেগা বক্স। মেগা বক্সের গল্পগুলো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই সঙ্গে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।